তো ও আমাকে হাত দিয়ে দোকানের দিকে দেখাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো মেয়ে দেখতে পারিনি। সবাই শুনতে পাচ্ছি শব্দটা। প্রায় ওখানে আধ ঘন্টা থাকি। থাকার পর নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আজও একটা দারুণ ঘটনা নিয়ে। হাসছি কারণ হচ্ছে সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো রকম বন্ধ হবার কোনো কারণই নেই। আর বৃষ্টি হচ্ছিল না, এখন ভাসিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে সোজা ঘটনায় যাব। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে। তাহলে চলো আর কথা বাড়াবো না। আর আজকে আমি কিন্তু ক্যামেরা একা একা নিজে সেট করেছি। জানি না আমার মাথা দেখা যাচ্ছে কিনা, অথবা কতটা ক্যামেরার মধ্যে ক্যাপচার হচ্ছে। দেন যাই হোক, ঘটনাটা মনোযোগ সহকারে শোনো। আজকের ঘটনাটা বেশ কিন্তু ভয়ঙ্কর। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একটা সাথে জমজমাট ঘটনা, আর কি চাই। তাহলে চলো আজকে সোজা ঘটনায় যাই। ঘটনাটা আসে উত্তর 24 পরগনার দমদম থেকে আজকে ঘটনাটা পাঠা হচ্ছে রূপঙ্কর দত্ত। ঘটনাটা আজকে শেয়ার করে। রূপঙ্কর বলে, দিদি ভাই আমি কলেজের স্টুডেন্টস, আমি একটা ঘটনা তোমাকে আজকে শেয়ার করব। যে ঘটনাটা আমরা তিনজন সাক্ষী ছিলাম। আমরা তিনজন, আমি আর আমার দুই বন্ধু, আমরা এমন একটা কাজ করি কালী পুজোর রাতে। আজকে সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকে আমরা ঠিক রূপঙ্করের ঘটনাটা যেরম ভাবে রূপঙ্কর আমাকে ফোনে জানায়, আমি সেরম ভাবেই তোমাদের সাথে শেয়ার করব। রূপঙ্কর আমাকে ফোন করে বলে, দিদি ভাই আমি দমদমে থাকি, আমার বাড়ি একদম দমদম এয়ারফোর্সের পাশে। আমি ঠিক কালী পুজোর সময় 2021-এ একটা ঘটনা ঘটাই, যে ঘটনাটা আমার আজও মনে পড়লে না কোথাও গিয়ে আমি শিউরে উঠি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি কালী পুজোর রাতে কিন্তু ভরা অমাবস্যা থাকে। আর আমাদের রূপঙ্কর বলে, দিদি ভাই আমি, আমার বন্ধু সৌরভ আর আমার বন্ধু হচ্ছে পলাশ, আমরা তিনজন খুব ভালো বন্ধু। মানে এত ভালো বন্ধু, আমরা তিনজন মেয়েদের মতো প্রত্যেক দিন ভালো খারাপ সবকিছু সমালোচনা করি। তো আমি আর সৌরভ আর পলাশ আমরা কালী পুজোর দিন রাতের বেলা বাইক নিয়ে বেরিয়েছিলাম। আমাদের পাড়াতে বিশাল বড় 2-3টে পুজো হয়। তো আমাদের পাড়াতে এত সুন্দর পুজো হওয়া সত্ত্বেও কে থাকবে মণ্ডপে? রাতের বেলা মণ্ডপে থাকা মানেই আর বাড়িতে সবকিছু খবর চলে আসা। আর বুঝতেই পারছো, যেখানে আমরা কলেজে পড়ি, একটুখানি কালী পুজোর রাতে একটু সুরাপান করবো না, এটা কি কখনো হয়? তো জানি যদি ওসব খাই আর যদি পাড়ার মণ্ডপে থাকি, বাড়িতে বাবা মা পর্যন্ত কথাটা খুব তাড়াতাড়ি চলে আসবে। কারণ আমাদের চারপাশে অনেক পাড়ার কাকিমা জেঠিমা আছে যারা আমাদের নিয়ে খুব আলোচনা করে। তো সেই ভেবে আমরা তিনজন একত্র হয়ে আমরা বললাম যে চল কালী পুজোর দিন রাতের বেলা আমার বাইকটাই বের করব। আমার বাবা বাইক কিনে দেয় 2017-য়, তবে বেশি চালাতে দেয় না, শুধু কলেজে যাই, কলেজ থেকে ফিরি, এই পর্যন্তই। এমনি কিন্তু বাইরে নিয়ে বেরোতে দেয় না। তো কালী পুজোর দিন রাতের বেলা বাবাকে অনেক করে ম্যানেজ করলাম, বাবা আমরা একটুখানি পুজো দেখতে যাবো বারাসাতে। তো বাবা বললো আজকে অমাবস্যা, আজকে কেন পুজো দেখতে যাবে, আজকে সব জায়গায় পুজো হবে। তো বাবাকে বললাম, বাবা আজকে যদি যাই তাহলে বারাসাতে প্রচুর ভিড় হয়, আর বারাসাতে হচ্ছে কালী পুজো ফেমাস। এবার যদি কালকে যাই, মানে কালী পুজোর রাত যেদিন, পরের দিন গেলে পারে তো প্রচুর লাইন পড়বে, ঠাকুর সেরম দেখতে পারবো না। আর কালী পুজোর দিন গেলে সেদিনকে একটু হালকা থাকে, তবুও ভিড় হলে পরের দিনের তুলনায় হালকাই থাকবে। বাবাকে অনেক করে বোঝানোর পর বাবা তখন বললো ঠিক আছে যাবি, কিন্তু সাবধানে ফিরে আসবি। আমি বললাম ঠিক আছে। তো বাবার কাছে পারমিশন নেবার পরেই আমি, পলাশ আর আমার আর এক বন্ধু সৌরভ, আমরা তিনজনে মিলে বাইকে করে বেরিয়ে গেলাম ঘুরতে। যাই হোক, পাড়াও তো থাকবো বলেছিলাম, কিন্তু পাড়াতে জাস্ট একবার মুখ দেখাতে যাই, কারণ না গেলেও আবার খবর হবে। তো আমাদের ওখানে 2-3টে অনেক বড় কালী পুজো হয়, 2-3টে পুজোয় একটু একটু করে আধ ঘন্টা 1 ঘন্টা করে থেকে একদম গাড়ি নিয়ে বেরিয়ে যাই বারাসাত। এবার ঘটনাটা শুরু হয় যখন আমরা বারাসাত যাচ্ছি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুর দেখতেই যাচ্ছিলাম। তো আমরা সন্ধ্যাবেলা সব কিছু কিন্তু আয়োজন করে রেখেছি, যে আমরা বেরিয়ে খেয়ে রাস্তায় কোনো নিলিবিলি ফাঁকা জায়গা দেখে খাবো, তারপর আমরা কিন্তু গাড়ি
নিয়ে আবার বারাসাতের উদ্দেশ্যে যাব। আর আমরা সবাই জানি কালী পুজো বলো দুর্গা পুজো বলো ওই সময় কিন্তু ট্রাফিক পুলিশ বা এমনি যে পুলিশ থাকে লোকাল পুলিশ তাদের কিন্তু প্রচুর গাড়ি সারা জায়গায় ঘুরতে থাকে, কারণ তখন কিন্তু ধরপাকড়টা খুব বেশি হয়। তো আমরা সেরকম ভাবেই সন্ধেবেলা যখন বেরোই তখন তো মণ্ডপে কাটাতে কাটাতে যখন 11:30 বাজে তখন আমরা সবাই মিলে ভাবলাম এবার আমরা যাব হচ্ছে সোজা বারাসাত। এবার দমদম থেকে বারাসাত ডিস্টেন্সটা কিন্তু অনেকটা, খুব একটা কম না। তো সেরকম ভাবে আমরা যখন 3 বন্ধু গাড়িতে চেপে যাচ্ছি তখন একটা রাস্তার পাশে দেখি একটা ঘুমটি ঘর বলল। তো বেড়া দিয়ে বাইরেটা মোড়াই মতো করা রয়েছে, মানে বসা যাবে, বসার বেঞ্চ মতো। তা আমাকে পলাশ বলল, এই দাঁড়া রূপঙ্কর দাঁড়া, চল আমরা ওখানে অন্ধকার রয়েছে আর আমরা সবাই ফোনের যে টর্চটা থাকে তার আলোটা জ্বালিয়ে চল ওখানে বসে বানিয়ে বানিয়ে আমরা খেয়ে নিই। তো আমি তখন বললাম ভালো কথা বলেছিস, কারণ যত এগোতে থাকবো তত লাইটিং কাজ, রাস্তায় একটু জমজমাট হবে, তারপরে পুলিশ টল দেবে, ওর থেকে ভালো এখানটা একদম নিরিবিলি, চল আমরা এখানে বসে একটু হালকা করে খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর আবার গাড়ি নিয়ে বারাসাতের জন্য রওনা দেবো। তো আমাকে সৌরভ বলল, দেখ গাড়িটা তুই চালাবি, আমি কিন্তু চালাবো না। সৌরভও পারে, কিন্তু সৌরভ বলছে ঠান্ডা লাগছে, ও হালকা পাতলা জামা পড়েছে, শীত শীত ভালো থাকে ওই সময়। তো বললো আমি চালাবো না, তুই গাড়ি চালাবি, তাহলে তুই কিন্তু কম খাবি, ঠিক আছে। আর পলাশ তো ও গাড়ি চালাতে পারে না, ওর কোনো কথাই নেই। তো পলাশ বলল চল চল খেয়ে নি, কারণ কথা বাড়িয়ে লাভ নেই, যত রাত হবে তত কিন্তু পুলিশ গাড়ি রাস্তায় ঘুরবে, আর যদি ধরে নেয় ভাই টাকা তো দিতে হবে প্রচুর, ওরকম টাকা নিয়েও বেরোয়নি, বেকার গাড়ি ছাড়ি তোর আটকে দেবে। তো সবাই একমত হয়ে আমরা চলে গেলাম ঠিক ওই বেড়ার দোকানে, হাই রোডের পাশে একদম, ঠিক আছে। বেলার একটা ছোট্ট মনে হয়, দেখে মনে হচ্ছিল যত সম্ভব চায়ের দোকান হবে। তো ওখানে আমরা গিয়ে যার মতো সবাই বসে পড়লাম। বসার জায়গাগুলো হয় কঞ্চি কেটে কেটে, ওরকম ভাবে বসার জায়গা ছিল। আমরা সবাই ওখানে বেশ পাঠা তুলে বসে আমরা ছোট ছোট করে প্যাক বানাচ্ছি আর 3 জনে খাচ্ছি। তো আমাকে সৌরভ বলছে, দেখ তুই কিন্তু বেশি খাবি না, আমি বলে দিচ্ছি বেশি খাবি না, আমি কিন্তু গাড়ি চালাবো না, আমার কিন্তু ঠান্ডা লাগছে। তো পলাশ বলছে ওর ওইটুকুনিতে কিছু হবে না। তো আমরা 3 জন ঠিক বাইকটাকে দোকানের ভেতরে রেখেছি, কারণ যদি রোডের মধ্যে রাখি, যদি পুলিশ ভ্যান যায় দেখে নেবে, আমরা এরকম করেই বসেছি। ওরকম হলে আমরা ওই দোকানের বড় বড় দোকানে উনুন করা রয়েছে মাটির, বেশ হোটেল টোটেল হতে পারে, তো আমরা ওই উনুনের নিচেটা লুকিয়ে যাব, অতটা চোখে পড়বে না, মানে আমরা এটা ভেবে নিয়েছি, কারণ আমরা তো যেহেতু বাইরে এসে ড্রিঙ্ক করছি একটা ভয় তো আছে না, কালী পুজোর রাত। যাই হোক আমরা খাচ্ছি, হঠাৎ করে একটা আমরা প্রথম অনুভব করি, সেটা হচ্ছে যে ঘুমটিটায় আমরা বসে আছি, ঘুমটিটা কিন্তু পুরো টিনের, আর উপরে পেছন দিকে বেড়া দেওয়া। ভিতরে শুনতে পাচ্ছি একটা গুঙ্গানির শব্দ হচ্ছে অনেকক্ষণ ধরে, একটা মেয়ের গুঙ্গানির শব্দ। তো হট করে পলাশ আমাকে বললো, কিরে ভাই এখানে কি কোনো কেস হচ্ছে নাকি? তো আমি বললাম কি কেস ভাই? বলছে কেন শুনতে পাচ্ছিস না? প্রথম কিন্তু আওয়াজটা শুনে হচ্ছে পলাশ। আমি তখন বললাম যে না তো, কোনো রকম আওয়াজ শুনতে পাচ্ছি না, আর হলেও হতে পারে, কারণ আমার তখন কিন্তু ওই রোডে পুলিশ গাড়ি আসছে নাকি ভ্যানগুলো দেখছি, আমার কিন্তু পুরো মাথাটা রাস্তার দিকে রয়েছে, আমি কোথায় কি শব্দ হচ্ছে ওইদিকে আমার মাথাটা নেই। তখন আমাকে পলাশ বললো, ভাই মনে হচ্ছে পুজোয় ছেলে মেয়ে ঘুরতে বেরিয়েছে, দোকানের পেছনে মনে হচ্ছে কিছু একটা ঘটছে বুঝেছিস, দেখ। আস্তে আস্তে বলছে যে দোকানের পেছন দিয়ে না একটা মেয়ের কিরকম দোকানের মতো শব্দ হচ্ছে, ঠিক ভালো বুঝছি না বুঝেছিস ভাই, চল তো আমরা গিয়ে দেখি। তো আমি তখন বললাম, এ পলাশ যেখানে যা হচ্ছে হচ্ছে ভাই, আমরাও তো পাপ কাজ করছি, আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি ঠাকুর দেখতে যাবো বারাসাতে বলে, এখনো পর্যন্ত বারাসাতের অর্ধেক রাস্তায় গেলাম না, এখানে মাল গিলছি। তো তাড়াতাড়ি কাজ কর, করে চল এখান দিয়ে বেরো, যে যেখানে আছে যার কাজ যে করছে করুক, কাউকে গিয়ে ধরা দিতে হবে না। তো যাই হোক, এবার আমরা নিজেরা কিন্তু ওখানে ড্রিঙ্ক বানাচ্ছি আর খাচ্ছি, বেশ অনেকটাই খাই, একটা মানে সবার মধ্যে একটা এনার্জি লেভেল কাজ করছে, বেশ খাওয়া হয়েছে। তখন হট করে আমি নিজে বলে উঠলাম যে আচ্ছা শব্দটা এখনো শুনতে পাচ্ছিস?
তো পলাশ তখন বলছে, হ্যাঁ শোন একটু ভালো করে। তো সত্যি শুনলাম একটা মেয়ের গোগানির শব্দ হচ্ছে, থেকে থেকে হচ্ছে, থেকে থেকে সাউন্ডটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, থেকে থেকে হচ্ছে, থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে খারাপ, আমি দেখছি পেছনে গিয়ে, তোরা বস ঠিক আছে। তো আমি পায়ে বুট পরেছিলাম, বুটটাকে খুললাম। আসলে ওই যে বললাম না, প্রথমে পেটে কিছু পড়েনি, তখন একদম মাথাটা ঠিক ছিল। তারপর খাবার পর হঠাৎ করে তখন ওই দিকে মন চলে গেল, তখন কোথায় পুলিশ, কোথায় বারাসাত ঠাকুর দেখতে যাবো, ওই দিকে আর আমার মাইন্ডটা নেই। তো আমি তখন জুতোটা খুলে আস্তে আস্তে পেছন দিকে চাই, গিয়ে দেখলাম না, পেছন দিকে তো পুরো ফাঁকা মাঠ, কিচ্ছু নেই। তা আমি তখন বললাম, এই পেছনে তো পুরো ফাঁকা রে, কেউ নেই তো, একটা কুকুর বিড়ালও নেই, মানুষের তুই শব্দ শুনছিস, মেয়ে মানুষের কোথায়? তখন বলছে পলাশ তাহলে এই দোকানের ভিতরে আছে। আমি বললাম, হ্যাঁ দোকানের ভিতর হতে পারে, কেউ শোয়, হতে পারে স্বামী স্ত্রীর দোকান, এইটা হতে পারে স্বামী স্ত্রী রয়েছে। তখন বলছে, আরে না স্বামী স্ত্রী না, বাইরে দিয়ে দেখ তালা দেওয়া রয়েছে। আর সত্যি দেখছি বাইরে দিয়ে তালা দেওয়া রয়েছে, 3-4টে তালা দেওয়া দোকানে। তখন আমি বললাম যে সত্যি তো বাইরে দিয়ে তালা দেওয়া, তাহলে কি ব্যাপার ভাই? এই কথা বলতে বলতে হট করে আমাদের সৌরভের বাথরুম পায়। সৌরভ তখন বলছে, ভাই খুব জোরে বাথরুম পেয়েছে। আমি বললাম, জানা দোকানের পেছনে করে আয় গিয়ে। তো সৌরভ তখন বলল, দাঁড়া। সৌরভ উঠে ঠিক দোকানের পেছনে গেছে বাথরুম করতে। ঠিক 2 থেকে 3 সেকেন্ড ও হট করে চিৎকার পেরে, এই পলাশ এইদিকে আয়, চিৎকার পেরে উঠলো। তখন পলাশকে ডাকতে, আমি আর পলাশ, আমি তো জুতোটা আবার খুলে বসেছিলাম, আবার জুতোটা পরে পলাশ তো ছুটে যায়। যখন যাই তখন দেখি সৌরভ ওই মানে হতভম্বের মতো সেই ফাঁকা মাঠের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন আমি বললাম, আরে ওই কি হলো? ওর মাথার মধ্যে মেরে বলছি, কি রে ভাই ফাঁকা মাঠের দিকে কি দেখছিস? তখন আমাদেরকে সৌরভ বলছে, দেখ সামনে দেখ, একটু ভালো করে দেখ, পলাশ কিসের জন্য চিৎকার পেরেছে দেখ। তখন আমি বললাম, কোথায় কিছু নেই। আর সত্যি কথা বলতে এতটাই কুয়াশা পড়েছে, তখন প্রায় রাত 1টার কাছাকাছি হবে। 11:30 দিয়ে যে খেতে বসেছি, কখন যে বক বক করতে করতে আর পুলিশের রাস্তায় ভ্যান দেখতে দেখতে, সত্যি কথা বলতে ওই 1.5-2 ঘন্টা প্রায় হতে যাচ্ছে, আমাদের কারোর সেটা ধ্যানই নেই। তখন আমি বললাম, আরে এত কুয়াশার মধ্যে, হ্যাঁ ওখানে তো কে দাঁড়িয়ে রয়েছে, ওই যে ফাঁকা সামনে যে মাঠ, জানি না ওই জায়গায় ওই ফাঁকা মাঠ না ওটা পুকুর ছিল, বুঝতে পারছি না, এত পরিষ্কার মাঠ, আমি জানি না ওটা কি, মাঠেরই মতো লাগছে। দেখছি সোজা অনেকটা দূরে একটা মেয়ে, পুরো সাদা রঙের, মানে কি বলবো, আমার গা কাটা দিচ্ছে, পুরো সাদা রঙের পোশাক পরা, বেশ লম্বা, রোগা পাতলা শরীর, বেশ লম্বা, দাঁড়িয়ে রয়েছে, আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আর আমরা 3 জনে ওই দিকে তাকিয়ে রয়েছি। তখন সৌরভ আমাকে বলছে যে পলাশ তাড়াতাড়ি চল এখান থেকে, এই রূপঙ্কর তাড়াতাড়ি গাড়িটা বের কর তো দোকান থেকে, এখান থেকে চল, কেটে পড়ি, ঠিক ভালো ঠেকছে না ভাই, আজকে কিন্তু ঘোর আমাবস্যা। তখন আমি বললাম, চল 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 এখান থেকে বেরোই। এইবার আমরা কোনো রকমে ওখান থেকে গাড়িটা বের করে সবাই গাড়িতে বসে গাড়িটা স্টার্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। এবার আমরা সবাই যেতে যেতে বলছি, আরে ধর আমরা তো ড্রিঙ্ক করেছি, হয়তো নেশার খেয়ালে কি না কি ও দেখেছে, আরে ওটা হয়তো কোনো কুয়াশাই ছিল। আর এত কুয়াশা পড়েছে, রাস্তা মানে যে হেডলাইটের আলো, ওই আলোতে কুয়াশা কাটছে। তো তখন আমি বললাম, আরে হতে পারে দূরে কোনো মাঠের মধ্যে গাছ টাছ রয়েছে, ওটাই দেখেছি, আসলে আমরা একটু খেয়ে ফেলেছি তো বেশি হয়ে গেছে, বুঝেছিস। এবার যে যার মতো করে আমরা ভাবছি, কারণ আমি হয়তো গাড়ি চালাচ্ছি, আমার হালকা নেশা হয়েছে আর হাওয়াটা ডাইরেক্ট আমার লাগছে, হতে পারে আমি ভাবছি যে আমি ভুল দেখেছি। এদিকে পলাশ ভাবছে যে না, এটা যেটা দেখেছি এটা গাছ না ভাই, একটা মেয়ে ছিল ভাই। এদিকে সৌরভ বলছে, না রে ওটা কোনো ধোয়া ঠোয়া ছিল। যাই হোক, আমরা সবার মতো করে ভাবতে ভাবতে ওই কথা নিয়ে আলোচনা করতে করতে বারাসাত যাই। বারাসাতে গিয়ে দেখলাম বেশ ভিড়। যাই হোক, আমরা 3-4টে ঠাকুর দেখি, আর ওই বারাসাতে রাস্তার ধার থেকে এক জায়গাতে বিরিয়ানি খাই। প্রথম খাবার ইচ্ছে ছিল আমাদের চাউমিন, তারপরে পলাশ বলল যে না চাউমিন খাবো না, চাউমিন তো পাড়ায় ডেলি খাই, আজকে চল বারাসাতে বিরিয়ানি খাই।
তো রাস্তার পাশেই দেখলাম বেশ ভিড়, বিরিয়ানি তখন ভালোই কাটছে, গরম গরম বিরিয়ানি, আর বিরিয়ানির গন্ধটা ভাই লোভনীয়। তো আমরা বিরিয়ানি তিনজনে খাই, সবাই মটন বিরিয়ানি খাই। তারপর ওখান থেকে যখন আমরা গাড়ি নিয়ে রওনা দিই তখন 3:30 বাজে। তো যেহেতু আবার আমাদের আসতে হবে দমদমে, পাড়ার একদম প্যান্ডেলে থাকতে হবে, ওখান থেকে বাড়ি যাব। তো যেহেতু ভোগ ঠোকের ব্যাপার আছে বাড়ি নিয়ে যাওয়ার, রাতে পুজো হচ্ছে। এবার আমরা ওখান থেকে গাড়ি নিয়ে যখন রওনা দিই, সেম রাস্তা দিয়েই কিন্তু আমরা বাড়ি ফিরছি। আমাদেরকে রূপঙ্কর বলে, সোনা দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, যখন আমরা ওই দোকানের পাশ থেকে আসছি আমাদের যেন মনটা এরকম লাগছে যে আমরা আবার ওই দোকানের সামনে গিয়ে একবার বসি। জানি না কেন মনে হচ্ছে যাই। আর সত্যি কথা বলতে খাওয়াটা বেশি হয়েছিল কি সেদিন ওয়েদারটা এত ঠান্ডা ছিল বলে জানি না, মাথাটা বেশ হ্যাং করে যায়। আর ওখান থেকে যখন আসছি তখন পলাশ আমাকে বলে উঠলো, ভাই ওই দেখ মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। আমি তখন ওকে বললাম, হ্যাঁ ফালতু ইয়ার্কি মারিস না তো, কোথায় মেয়ে দাঁড়িয়ে রয়েছে? তো ও আমাকে হাত দিয়ে দোকানের দিকে দেখাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো মেয়ে দেখতে পারিনি, ওখান থেকে অনেকটা চলে আসি। আসার পর আমার কোথাও গিয়ে যেন মনে হলো, জানি না কেন সেদিনকে খাবার জন্যই এটা হয়েছে, এটা তো জানি, এতটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তো আমাকে তখন সৌরভ বলল যে তুই তো বলিস তোর খুব সাহস, ওখানে তো মেয়েটা দাঁড়িয়েছিল, পলাশ তো ঠিকই বললো, তুই দেখতে পাসনি? আমি তখন বললাম, কেন ফালতু ফালতু কথা বলছিস, কোনো মেয়ে ভাই ছিল না ওখানে। তখন বলছে তুই চল ওখানে। আমি তখন বললাম ঠিক আছে চল। আমি রোড থেকে গাড়িটাকে আবার ঘোরাই, হ্যাঁ গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আবার পুনরায় আমি ঠিক ওই দোকানের সামনেটা এসে দাঁড়াই, পুরো দোকানের সামনে। তখন কিন্তু ভোর হবে, তার আগে যে অন্ধকারটা আরো গাঢ় হয়, এমনিতে আমাবস্যা, তার মধ্যে এমনিতেই অন্ধকার, তার মধ্যে আবার ভোর হওয়ার আগের অন্ধকার, মানে একদম কালো ঘুটঘুটে রাত। চারপাশে ব্যাঙ আর জোনাকির শুধু ডাক ছাড়া আর কিছু নেই। আর ঠান্ডা হাওয়া, হু হু করে ঠান্ডা হাওয়া চলছে, রাস্তা দিয়ে ফুস ফুস করে শুধু গাড়ি, বড় গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। আমরা তিনজন ওখানে দাঁড়িয়ে, জানিও না যে সত্যি ওখানে কোনো আদৌ মেয়ে ছিল কি না, কিন্তু আমরা ওখানে আবার দ্বিতীয়বার যাই। আর এটা জীবনের সব থেকে বড় আমাদের ভুল ছিল, নেশা করাটা, আর তারপর আবার ওখানে ফিরে যাওয়াটা। আমরা যখন ওখানে গিয়ে দাঁড়াই তখন খুব ভালো করে দেখলাম ওখানে কিছু নেই। হঠাৎ করে দেখলাম আমাদের সৌরভ ভর ভর করে বমি করতে শুরু করলো, ঠিক ওখানে গাড়ি থেকে নামার পর। তখন আমি বললাম, এই তুই কী রে বমি করছিস কেন? হ্যাঁ তোর খাওয়া বেশি হয়ে গেছে। তো জল ছিল সাথে, ওকে সাথে সাথে পলাশ জলটা দেয়। সৌরভ বলল, ভাই শরীরটা খুব খারাপ লাগছে, আমি দোকানের এখানটা বসি যেখানে আমরা যাওয়ার আগে ড্রিঙ্ক করেছি। তো আমি বললাম, হ্যাঁ হ্যাঁ তুই এখানটা বস। তো ও ওখানটা দোকানের কাছে হেলান দিয়ে ওই কাঠের যে সাঁকো মতো করা ওখানটা বসে। যেহেতু আমরা মটন বিরিয়ানি খেয়েছিলাম, ও বমি করছিল, তো বিরিয়ানিগুলোই স্বাভাবিক বেরোবে। তো আমি তখন বললাম যে তোর বিরিয়ানি খাওয়াটা উচিত হয়নি, এত রাতে আমরা বিরিয়ানি খেলাম, আমাদের আজকে খাওয়াটা পুরো শরীর থেকে সবার কালকে খারাপ হবে। আমরা ওখানে দাঁড়িয়ে আলোচনা করছি, হঠাৎ করে খুব ভালো করে মনে আছে তখন আমাদের নেশা মোটামুটি ফেটে গেছে, নেই। হট করে যে উপরে টিনের চালটা একটা খট 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 করে শব্দ হলো, আর আমাদের তিনজনের শরীর তখন পুরো ছেড়ে দিয়েছে, মানে আমরা বাড়ি ফিরতে পারলে বাঁচি। কিন্তু ওই যে বন্ধুদের পাল্লায় যেটুকুনি ওর শরীরটা খারাপ লাগছে, আর ওখানে মেয়ে দেখেছে, কোনো মেয়ের তো আমরা হুদিস পর্যন্ত পাইনি খুঁজে গিয়ে। তো বমি করেছে, চোখে মুখে জল দিয়ে একটু বসে আছে, বললো ভাই একটু বসি, শরীরটা ভালো লাগছে না, পুরো ছেড়ে দিয়েছে, নালে পারে ভাই বাড়ি গেলে পারে মা বাবা প্রচণ্ড ঝামেলা করবে, একটু নেশাটা ফাটতে দিই। তো আমি বললাম ঠিক আছে। তো আমি তখন দাঁড়িয়ে ওখানে সিগারেট খাচ্ছি। তো আমাকে তখন পলাশ বলছে, দেখ সৌরভ তো বমি করলো, খাওয়াটা অটাইমে হয়ে গেছে না, আর ও মদটাও বেশি খেয়ে ফেলেছে, বুঝেছিস তো, ওর জন্যই ওর বমিটা হয়েছে। দেখ আমরা তাও দাঁড়িয়ে রয়েছি, ও তো দাঁড়াতেই পারছে না, মানে ও এক প্রকার বলতে গেলে হেলান দিয়ে পুরো শুয়ে পড়েছে দোকানের কাছে। যাই হোক, অনেকক্ষণ থাকার পর টিনের চালে কিন্তু সেই আওয়াজটা আমরা সবাই শুনতে পাচ্ছি, কিন্তু আমরা কেউ বলছি না, আমরা সবাই একে অপরকে ইশারায় মানে বলছি উপরে যে আওয়াজ হচ্ছে সেটা মুখে বলবি না, চুপচাপ থাক, সবাই শুনতে পাচ্ছি শব্দটা।
প্রায় ওখানে আধ ঘন্টা থাকি। থাকার পর হালকা হালকা মানে দিন হচ্ছে, মানে ভোর হচ্ছে, হালকা হালকা ভোর হচ্ছে, আকাশটা দেখছি হালকা কালো থেকে একটু আলোতে আসছে। এরকম সময় আমাকে সৌরভ উঠে বলল, চল এবার বাড়ি ফিরি, আর ভালো লাগছে না ভাই, এখানটাও ভালো লাগছে না, চল। তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ চল, এখান থেকে বেরোই। যখন আমরা গাড়িটা ঠিক দোকানের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আমাদের যে রাস্তায় যাব ওইদিকে যখন ফিরি মোড়টা, তখন লক্ষ্য করলাম ওই দোকানে টিনের চালের ওপরে সত্যি একটা মেয়ে সাদা রঙের পুরো আপাত মস্তক ঢাকা দাঁড়িয়ে রয়েছে। টিনের চাল কি বেড়ার চাল কি অ্যাডভেস্টার জানি না, কিন্তু সেই চালের উপর মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। আর মেয়েটা বেশ আমাদের থেকেও হাইটে লম্বা, রোগা পাতলা একটা মেয়ে, কোনো মুভমেন্ট করছে না, দাঁড়িয়ে রয়েছে। যখন আমরা গাড়িটা জাস্ট ওখান থেকে দোকানের ওখান থেকে ব্যাক করে নিয়ে আমরা বেরিয়ে যাবো ওইদিকে, যখন ঘুরি তখন আমরা সবাই দোকানের দিকে তাকাই, সবাই চলে যাচ্ছি ওখান থেকে, কিছু ফেলে গেলাম না তো। যখন রাস্তায় এসে তাকাই তখন দেখি মেয়েটা দোকানের ঠিক চালের মাথায় দাঁড়িয়ে রয়েছে। এইটা দেখে আমাদের সৌরভ, পলাশ সবাই আমাকে জড়িয়ে ধরে, পুরো তিনজনকে জড়িয়ে ধরে আমাকে সবাই ওরা বলছে, ভাই যত জোরে হোক গাড়ি টান, ভাই গাড়ি টান। অমাবস্যার রাতে আমরা জীবনেও কোনোদিন আর বেরোবো না। আর সেই দিনের পর থেকে আমরা অমাবস্যার রাতে কালী পুজোয় বাড়ি থেকেই বেরোই না, পাড়ার পুজোতেই যাই না। সত্যি কথা বলতে আমাদের সেদিনকে যা শিক্ষা হয়েছে, আর সেই দিনের যে পরিবেশটা ছিল, রাতের পরিবেশটা জীবনেও ভুলতে পারবো না। যদিও আমরা সেদিনকে খেয়েছিলাম, তা বলে আমরা চোখে কোনো ভুল জিনিস দেখিনি। তিনজনই কি ভুল দেখব? খাবার আগেও তো ওখানে আমরা ফিল করছিলাম, যখন গিয়ে বসেছিলাম না দোকানের সামনে, তখনও আমরা ওখানের যে অ্যাম্বিয়েন্সটা সেটা ফিল করছিলাম যে সাধারণ না, ওটা সাধারণ ছিল না। তো দর্শক বন্ধু, আমাদের রূপঙ্কর ভাইয়ের ঘটনাটা তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, আমাদের ভাই এটাও জানায় যে দিদি ভাই ওখান থেকে ফেরার পর আমাদের তিনজনের এত জ্বর আসে, আমরা এতটা ভয় পাই, সেই জ্বরটা আমাদের ভয়তে আসে। আমার মা বাবা সবাই বলে, কি ব্যাপার তোদের, কি হয়েছে, তোরা রাতে কোথায় গেছিলিস? মদের গন্ধ বাড়ির লোক পায়, সবার বাড়িতে একই সেম কেস। আমরা বাড়িতে ফোনে ফোনে আমরা তিনজন আগে বলে নিই যে বাড়িতে কি জানানো এটা ঠিক হবে? তো আমি বললাম জানিয়ে দিই, আমিও জানাই, পলাশও জানায়, সৌরভ ওর পরিবারকে জানায়, সবাই সবার বাড়িতে জানাই। তারপরে যেহেতু আমরা একদম পাশাপাশি একই পাড়ার মধ্যে থাকি, তিন বন্ধু, আর আমরা খুব ভালো একদম ছোট্ট স্কুল লাইফ, মানে ক্লাস 8-এ যখন স্কুল পড়তাম তখন থেকে আমরা এখনো পর্যন্ত কলেজে পড়ছি, এখনো তিনজন খুব ভালো বন্ধু, এখনো আছি বন্ধু আমরা। আর সবাই তখন ওই কালী পুজোর মায়ের ঘর থেকে, যে আমাদের পাড়াতে পুজো হচ্ছিল, মায়ের ঘর থেকে সেই ফুল জল নিয়ে এসে ঘটে আমাদেরকে খাওয়ায়, মাথায় গায়ে ছিটিয়ে দেয়। সেরকম কিছু হয়নি, তবে আমাদের জ্বর এসেছিল। আর এই জ্বরটা 5 দিন ছিল, মানে সারাদিন থাকতো না, রাতের বেলা কাঁপুনি দিয়ে জ্বর আসতো, তিনজনেরই সেম। এরকম করেই পুজোর 5 দিন কাটে। তারপর থেকে তো শিক্ষা হয়েই যায়, জীবনে আমরা আর ভুল করেও ওই কালী পুজোর অমাবস্যার রাতে বেরোই না। আর দর্শক বন্ধু, এটা বলে রাখি, কালী পুজোর যে অমাবস্যার কালো রাত, এই রাতটা কিন্তু বেশ ভয়ঙ্কর রাত, এটা কিন্তু হালকা ভেবো না। কারণ এই রাতে কিন্তু অনেক রকম কালা জাদু, টোটকা, টুকটাক, ঝাড়ফুঁক, নানা রকম কাজ কিন্তু চলে। আর আমরা কিন্তু ছোটবেলা থেকে এটা সত্যি সবাই জানি, এই যে কালী পুজোর প্রপার সেই রাতটা না অমাবস্যার, ওই রাতে কিন্তু যে ভূত পেত নাগিনী যোগিনী, নাগিনী যোগিনী পেতনি পিচাস যা আছে, ডাইনি, যারা যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে, সবাই কিন্তু মুক্তি পায়, সেই দিনকে মুক্তি পায়। সেই রাতটা, এই বছরে একটাই রাত আসে, সেদিন তারা কিন্তু মুক্তি পায়। আর তারা সেদিন ব্রহ্মাণ্ডে কিন্তু মাতিয়ে বেড়ায়, যার সাথে যা খুশি ঘটে যেতে পারে। যদি রাশি হালকা হয়, সাথে সাথে তোমাদের অ্যাটাক করবে, করবেই করবে। তো যাই হোক, আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো। তবে বৃষ্টিটা কিন্তু এখন একটু কমেছে, কিন্তু বাইরে প্রচন্ড গুমগাম শব্দ হচ্ছে, হবে। আর সত্যি কথা বলতে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, আমার ঘরে কিন্তু জল জমে গেছে। কি বলবো বলো,
কলকাতায় থাকি ভাই, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। তোমাদের আমি দেখাবো শেষে যে ঘরের মধ্যে কিরকম জল জমে আছে। যাই হোক, আজকের ঘটনাটা কেমন লাগলো যেতে যেতে বলো। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের ঘটনাগুলো অবশ্যই কিন্তু পাঠিয়ে দিও। কালকে একটা কি বলবো, ওকে ভিউয়ার্স বলবো কিনা আমি জানি না, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ক্লাস 2-এ পড়ে, কালকে আমাকে ফোন করেছে সকাল থেকে অনেকবার, কাজের একটু প্রেসারে ধরা হয়নি। তারপর যখন ওর ফোনটা আমি বিকালে ধরি, এত কিউটনেস ওর গলার ভয়েস, একটা ছোট্ট বাচ্চা আমাকে বলছে দিদি আমি তোমার ঘটনাগুলো শুনি। আমি বললাম তুমি ঘটনা বলবে? বলছে না না আমি বলবো না, আমার মা ঘটনা বলবে। আমি বললাম কি ঘটনা বলো? বলছে মা বলবে। আসলে ওর মা লজ্জা পাচ্ছে, বাচ্চা মেয়েটাকে দিয়ে প্রথমে ফোন করিয়েছে, তারপর মা কথা বলবে। তো যাই হোক, আমি তখন কথা বলতে পারিনি, কারণ তোমরা সবাই জানো আমাদের সোনু ডগির একটু ঘোরার টাইম, ঠিক ওই সময় ফোনটা আসে। তো দিদন মারা গেছে, দিদনকে তার মা দেখতে পায়, সেই বিষয় নিয়েই আমাকে বলবে। অবশ্যই যদি আজকে ঘটনাটা শোনো, আমাকে ঘটনাটা ফোন করে শেয়ার করে দাও, অথবা হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো এরকম ভাবেই তোমরা আমাকে ঘটনা পাঠাতে থাকো, খুবই ভালো লাগে। তোমরা তো সব সময়ের জন্য আমার পরিবার, তো পরিবারের মানুষগুলোকে সব সময় ভগবানের কাছে প্রার্থনা করবো সবাই খুব ভালো থেকো। আজকে আসবো, যেতে যেতে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, হাই লেখো, ঘটনা পাঠাও, ফোন করো, কোনো অসুবিধা নেই। ফোন যদি না আমি রিসিভ করতে পারি, ট্রাই করবে, আমি ঠিক ফোন রিসিভ করব, কারণ আমি তোমরা জানো শুটিংয়ের কাজ করি, দেন আমার অনেক আদার্স কাজ থাকে, ধরতে পারি না। তো অবশ্যই ফোন আমি ধরবো। আর একটা কথা বলে দিচ্ছি, প্রতিটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা মেলও করতে পারো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, ঠান্ডা ঠান্ডা, গুড নাইট, টাটা। দেখো বন্ধুরা, বৃষ্টিতে ঘরে জল ভর্তি হয়ে গেছে, এইটুকুনি তোমাদেরকে শেয়ার করলাম। বুঝতে পারছো আমার অবস্থাটা? চলো দেখা হবে আগামীকাল।